অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই পদত্যাগের হিড়িক। বিচার বিভাগ থেকে সিভিল প্রশাসন সর্বত্রই নতুন মুখ, নীতি আর সংবিধান সংস্কারের তাগিদ। প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে, আইন কানুন বিধিবিধানের সংস্কার করতে হবে, আমাদের সংবিধানের সংস্কার করতে হবে। আজ থেকে শুরু হলো লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। আন্তনগর ট্রেন চলবে পরশু থেকে। খুশি সাধারণ মানুষ। বাসে চড়তে পাই না, ট্রেনে আমার খুব সুবিধে। দীর্ঘদিন পরে ট্রেন চালু হচ্ছে, এই ট্রেনটা আমাদের জন্য খুবই সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। আওয়ামী লীগের ফ্যাসিবাদী চক্রান্ত ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। আমরা ছাত্রছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছড়ে নামাতে আমরা দ্বিধা করব। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ। নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি জামায়াত। হাসিনা সরকারের পতনের দিনেও প্রাণ গেছে শতাধিক মানুষের। গুলিবিদ্ধ হয়ে আহতদের অনেকেই চিকিৎসাধীন, কেউ কেউ লাইফ সাপোর্টে। ১.৫ দশকে দেশি বিদেশি উৎস থেকে 15.5 লাখ কোটি টাকার বেশি ঋণ নিয়েছে সরকার। দুর্নীতি আর লুটপাটের কারণেই এই হাল, বলছেন অর্থনীতিবিদরা। সিরাজগঞ্জে ফজিলাতুন্নেসা হাসপাতালে অনিয়ম অভিযোগ। প্রশ্ন তোলায় শিক্ষার্থীদের সাথে তত্ত্বাবধায়কের অসভ্য আচরণ। স্যারের সাথে কথা বললে তিনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। ওনার কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু উপরন্তু উনি আমাদের সহযোগিতা তো করেই নাই, বরঞ্চ আমাদের সাথে মিসবিহেভ করেছে। জেলা প্রশাসকের কাছে দাবি করছিলাম যে তার পদত্যাগ, উনি অলরেডি তাদের বরখাস্ত করছে। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পদত্যাগের হিড়িক চলছে। বিচার বিভাগ থেকে সিভিল প্রশাসন, পুলিশ, সেবা খাত সবখানেই শীর্ষ পদে নতুন মুখ। আর এই অবস্থায় কেবল ব্যক্তি নয়, প্রতিষ্ঠানগুলো নীতি ও সংবিধান সংস্কারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আর সেই সাথে সচিবালয় থেকে মাঠ পর্যায়ে বিশেষ কোনো দল দখলে নিচ্ছে এমন ধারণা যাতে তৈরি না হয় তা নিয়েও সতর্ক করেন তারা। শনিবার বিক্ষোভ করে সুপ্রিম কোর্ট চত্বরে জড়ো হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। পদত্যাগের আলটিমেটাম দেন বিচারপতি ওবায়দুল হাসানকে। সন্ধ্যার মধ্যেই পদত্যাগে বাধ্য হন তিনি। তার পরপরই পদত্যাগ করেন আপিল বিভাগের আরও 5 বিচারপতি। তারও আগে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এম আমিন উদ্দিন। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের। বৈষম্য বিরোধী আন্দোলনে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ। চুক্তিতে থাকা পুলিশ প্রধানের নিয়োগ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। সরানো হয় এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারকে। সুদূর প্রসারী সংস্কার করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে, আইন কানুন বিধিবিধানের সংস্কার করতে হবে, আমাদের সংবিধানের সংস্কার করতে হবে। আমাদের এই সব করা জরুরি, কিন্তু এগুলো চারটিখানি কথা না, এগুলো সময় সাপেক্ষ। বহু বছর সংকটে যাচ্ছে অর্থনীতি। এজন্য অভিযোগের তীর কেন্দ্রীয় ব্যাংক আর রাজস্ব বোর্ডের দিকে। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
পুঁজিবাজার নিয়ে যে অস্থিরতা তাতে ভুক্তভোগী লাখো বিনিয়োগকারী। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পদ হারিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির আলোচিত চেয়ারম্যান। একটি মহল কিন্তু ইতিমধ্যে ধরেই নিয়েছেন তাদের সময় এসে গেছে। তারা কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা এবং গভর্নেন্স স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার সব কিন্তু তাদের আয়ত্তে নিয়ে এসছেন এবং তাদের আচরণ এমন হয়ে গেছে এটি হচ্ছে তাদের নতুন সরকার। তো এই অবস্থাটাকে কিন্তু খুব ভালো ইঙ্গিত, এই দৃষ্টান্তগুলো ভালো ইঙ্গিত বহন করে না। বরাবরের মতো এবারও শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই আন্দোলনের ফলে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেছেন ঢাকা সহ বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2011 সাল থেকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা লিয়াকত আলী লাকিও অবশেষে পদত্যাগ করেছেন। তবে সোমবার পর্যন্ত পদ ছাড়েননি 15 বছর ধরে ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান। যুক্তরাষ্ট্রের নাগরিক থাকা অবস্থাতেই আমার যেহেতু দ্বৈত নাগরিকত্ব আছে সেহেতু আমি ওয়াসাতে জয়েন করেছিলাম। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট বিজয় মিছিলের দিনও প্রাণ গেছে 100-রও বেশি মানুষের, আর হতাহত হয়েছে বহু। সকাল আর রাতের বিভিন্ন সময় গুলিবিদ্ধ আর হামলার শিকার হয়েছেন তারা, যাদের অনেকেই এখনও হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। আরও জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। সরকার পতনের দিন 5 আগস্ট সকালের দৃশ্য এটি। চলছিল কারফিউ, রাজধানী তখনও থমথমে। প্রগতি সরণি এলাকায় রাস্তায় নেমে আসা ছাত্র জনতার সাথে হয় এই সংঘর্ষ। সংঘাতে ভীষণভাবে আহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের শিক্ষার্থী খায়রুল আলম। বুকে রক্ত জমা সহ নানান জটিলতা নিয়ে তিনি এখন লাইফ সাপোর্টে। সে যে বুকে যে এত প্রচন্ড ব্যথা নিয়ে আছে সেটা আমরা বুঝতেও পারি নাই। তো এখন ভিতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটাও ডাক্তাররা আমাদেরকে কোনো কিছু বলে নাই। বুকে ব্লাড জমে গেছে, পাটটা তো আছে, তখন আমরা পা ভুলে গেছি, তখন আমাদের বুকে নিয়ে সমস্যা আর কি, তখন যান বাঁচানো নিয়ে সমস্যা। 26 বছর বয়সী রনি শেখ কাতরাচ্ছে বুকে গুলি নিয়ে। তারও লাগবে জটিল অপারেশন। সদ্য পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকেছিল রনি। এটা হলো 5 তারিখ সকাল 10:30। কয়টা গুলি লাগে? একটা। আচ্ছা, এখন কি অবস্থা আছে? এখন আমার গুলিটা লাগছে হলো মুখ দিয়ে, এখন গুলিটা আপনার মেরুদণ্ডের হাড়ের ভিতরে অবস্থান আছে। প্রাইভেট কার চালক রাজু আহমেদ 5 আগস্ট গুলিবিদ্ধ হন বাড্ডায়। তিনিও লাইফ সাপোর্টে। আমার একমাত্র ছেলে, আমার ছেলে যেন আমার কাছে ফিরে আসে। আমার কোনো উপায় নাই, কোনো কিছুই নাই আমার। কেন আমার ছেলেকে গুলি করবে? আমার ছেলে তো সন্ত্রাস নয়, আমার ছেলে তো ফেরারি আসামি নয়। লক্ষ্মীপুর কলেজের আরেক শিক্ষার্থী অন্তরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসায় এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযাত্রীরা। ও একদম শুরু থেকে জবে থেকে আন্দোলন ছিল, ও খুবই অ্যাক্টিভ একজন ছেলে ছিল, খুবই দুঃসাহসী ছেলে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আব্দুল্লাহ বেহেশতি আহতদের চিকিৎসা নিশ্চিতে প্রতিদিন ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি এখন পর্যন্ত অনেক কাউন্ট চলছে, কারণ এখন পর্যন্ত অনেকে নিখোঁজ। তো আমাদের এই এভিডেন্স কালেক্ট করার আমরা চেষ্টা করছি। তো আমি সেটা মনে করি আমার প্রায় 100-এর কাছাকাছি আমি সেটা মনে করছি, কজ আমার তখনই প্রায় 60 থেকে 70 জন ছিল। এখন থমকে গতদিন ব্র্যাকের একজন স্টুডেন্ট মারা গিয়েছে, আর নর্থ সাউথের আরেকজন মারা গিয়েছে, তারপর কোন একটা কলেজের আরও 2 জন মারা গিয়েছেন। এভাবে এটা র্যাপিডলি বেড়েই চলছে। আমরা যদি বলি আহত বা উন্ডেড বা যারা শুট অ্যাট সাইট হয়েছে তাদেরও সংখ্যা কম নয়। লালমাটিয়া মহিলা কলেজ থেকে শুরু করে সোডা করে ইউডার আমার একজন ভাই মারা গিয়েছেন। এই দুই সমন্বয়ক আরও জানান, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আন্দোলনের অনেকেই, এখনও যাদের খোঁজ নিচ্ছে না কেউই। তার উপর আছে চিকিৎসা খরচের চাপ। গণমাধ্যমের খবর, 4, 5 ও 6 আগস্ট সংঘর্ষ আর গোলাগুলিতে প্রাণ গেছে 300-রও বেশি মানুষের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 9 দিন পর আবারও আজ সকাল থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে বিভিন্ন রুটে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল। রাজবাড়ী থেকে বিভিন্ন রুটে চালু হয়েছে সকল মেইল এবং লোকাল ট্রেন চলাচল, তবে এখনই আন্তনগর ও চন্দনা কমিউটার চলবে না। সকাল 6টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া 6টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয়, তবে প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা তুলনামূলক কম। এদিকে আন্তনগর, বেনাপোল, সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস 15 আগস্ট চলাচল শুরুর নির্দেশনা থাকলেও রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। লালমনিরহাটেও সীমিত পরিসরের ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দূরত্বের মেইল, লোকাল, কমিউটার ট্রেনগুলো সকাল থেকে ছেড়ে যাওয়া শুরু করেছে। সকাল 6:15টায় লালমনিরহাট থেকে 20 ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। সকাল 6:45টায় লালমনিরহাট থেকে বিরল পার্বতীপুরগামী ওই 64 ডাউন ট্রেন চলাচল শুরু হয়। এছাড়া 15 আগস্ট থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলো চলাচল করবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। দীর্ঘদিন পরে ট্রেন চালু হচ্ছে, যে সম্পদকে কেউ নষ্ট না করতে পারে, কেউ বিনষ্ট না করতে পারে, সেই দিকে আমরা সবাই সচেতন থাকবো। ট্রেনে তো যায় বেশিরভাগ গরিব মানুষ, তো তাদের জন্য আসলে কষ্টকর। টাকা পয়সা বেশি যাইতো, তারপরে ট্রেন বাসে চড়তে পাই না, ট্রেনে আমার খুব সুবিধে। এ পর্যায়ে আমরা লালমনিরহাট থেকে যে বিভিন্ন রুটে কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে সে বিষয়ে জানবো। সহকর্মী আনিসুর রহমান অপেক্ষা করছেন। আনিস, ট্রেন চলাচল তো সকাল 6:15 নাগাদ শুরু হয়েছে। যাত্রীদের উপস্থিতি যেহেতু 9 দিন পরে শুরু হয়েছে, উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, এই 2 মিনিট আগে কিন্তু লালমনিরহাট রেলওয়ে স্টেশনে একটি ট্রেন এসেছে। সেটি কিন্তু পার্বতীপুর থেকে লালমনিরহাট আসলে এই ট্রেনটি কিন্তু বুড়িমারিতে যাবে। লালমনিরহাট কিন্তু একটু রেলের একটি বিভাগ। এখান থেকে আজকে সকাল 6:15টায় এবং 6:45টায় 2টি ট্রেন ছেড়ে গেছে। এখন 8:10-এ যে ট্রেনটি এটি পার্বতীপুর থেকে আসলে এটি বুড়িমারিতে যাবে। এরপরে আরও ট্রেন রয়েছে, কয়েকটি ট্রেন রয়েছে লোকাল ট্রেনগুলো, যেগুলো বিভিন্ন রুটে চলাচল করবে। আর এই আপনাকে আসলে গত 18 জুলাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাচল বন্ধ হয়। এরপরে 1 আগস্ট আবারও ট্রেন চলাচল শুরু হলে কিন্তু ট্রেন চলেই কিন্তু আবারও বন্ধ হয়ে যায়। আর আজকে কিন্তু আবার 9 দিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হলে কিন্তু যাত্রীর উপস্থিতি কিন্তু খুব কম দেখতে পাচ্ছি আমরা। আর যাত্রীর উপস্থিতি কম, তার মানে এখনো লোকজনের মাঝে ভয়ভীতি কাজ করছে। তাই তারা কিন্তু এখনো ওইভাবে খবরও পাননি যে ট্রেন চলাচল শুরু হচ্ছে কিনা। আমি সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে ট্রেন চলাচল আসলে সবসময় স্বাভাবিক রাখা প্রয়োজন, যেহেতু ট্রেন একটি নিরাপদ এবং আরামদায়ক জার্নি, তাই তারা জানিয়েছেন ট্রেন চলাচল বন্ধ না হয়। আর এদিকে আমি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে এখন লোকাল এবং কমিউটার ট্রেনগুলো চললেও কিন্তু 15 তারিখ থেকে আন্তনগর ট্রেনগুলো যেগুলো ঢাকা যায় সেগুলো কিন্তু চলাচল করবে বলে আমাকে জানিয়েছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশের থানায় পুলিশ সদস্যরা ফিরছেন, নিজেদের পোশাকেই স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। আমরা মুন্সিগঞ্জের কি অবস্থা সেটি জানবার চেষ্টা করছি। সহকর্মী আরাফাত রায়হান সাকিব অপেক্ষা করছেন। সাকিব, কি অবস্থা দেখছেন মুন্সিগঞ্জে? জেলার সব থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা? পুলিশ সদস্যরা তো সবাই নিশ্চয়ই কর্মস্থলে যোগ দিয়েছেন। বৃষ্টি, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। আমি যদি বলে রাখি যে গত 5 আগস্ট আসলে গণ অভ্যুত্থানের পর কিন্তু মুন্সিগঞ্জের যে মোট 7টি থানার মধ্যে 2টি থানা এবং একটি ট্রাফিক পুলিশ ভবনে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবং এছাড়া যে 5টি থানা রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এর মধ্যে কিন্তু প্রতিটি থানায় আসলে পুলিশ সদস্যরা আসলে উপস্থিত হতে শুরু করেছে বলে আমাদেরকে জেলা পুলিশের পুলিশ সুপার জনাব আসলাম খান নিশ্চিত করেছেন। তবে আসলে যেই 2টি থানা আসলে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে একটি টঙ্গিবাড়ি এবং অপরটি জেলা সদর, এবং আমরা এই মুহূর্তে জেলা সদর থানায় রয়েছে এবং এই থানা ভবনটি কিন্তু আসলে যে 5 তারিখে কিন্তু ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, তবে পরবর্তীতে কিন্তু ছাত্ররা এবং সাধারণ জনতা সেটিকে ধুলিমুখে অনেকটাই পরিষ্কার করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু থানা ভবন থেকে আসলে পুলিশের কার্যক্রম শুরু হয়নি। যদিও আসলে ইতিমধ্যে
ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা এই সংশ্লিষ্ট থানার যে কর্মকর্তারা তারা ইতিমধ্যেই আসলে মুন্সিগঞ্জে এসে যোগ দিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে তারা এই মুহূর্তে আসলে পুলিশ লাইন্স থেকে আসলে সদর থানার যে কার্যক্রম সেটি চালিয়ে নিচ্ছে বলে আমাদেরকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছে। তিনি যেমনটি বলছেন, যেহেতু এই থানাটিতে আসলে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেক্ষেত্রে আসলে এই থানা ভবন থেকে আসলে ভবনে উপস্থিত থেকে পুলিশের কার্যক্রম করা যাচ্ছে না। তবে যাদের আসলে যেসব সেবা আসলে প্রত্যাশা মানুষ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে কিন্তু তাদের আসলে কার্যক্রম তারা চালিয়ে নিতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে টঙ্গিবাড়ি থানায় কিন্তু একই অবস্থা, পুলিশ সদস্যরা ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছে, তবে থানা ভবন থেকে আসলে কার্যক্রম শুরু হয়নি। বাকি যে 5টি থানা রয়েছে সেখানে কিন্তু আসলে কার্যক্রম শুরু হয়েছে এবং সর্বশেষ গতকালকে পদ্মা সেতু উত্তর থানায় কিন্তু পুলিশ সদস্যরা যোগদান করেছে। আর এদিকে পুলিশের যে খোয়া যাওয়া অস্ত্র সরঞ্জাম সেগুলো জমা দিতে শুরু করেছে, আমরা শুনেছিলাম। ধন্যবাদ জানাচ্ছি সাকিব। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিতে টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ আবারও দেশে চক্রান্ত করছে অভিযোগ করে সমন্বয়করা বলেছেন, সকল ধরনের চক্রান্ত দমন করবে ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গত কয়েকদিন প্রাণ হারিয়েছেন ছাত্র জনতা, আহত হয়েছেন অন্তত কয়েক হাজার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ, বিক্ষোভে গুলি করার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি জানান, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে, নিশ্চিত করতে হবে উপযুক্ত শাস্তি। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তার সংগঠনগুলা যে সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা এই মুহূর্তে চাচ্ছি তাকে দেশে এনে পর্যাপ্ত উপযুক্ত বিচারের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা হোক। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় গুলি করে হত্যার পরিপূর্ণ তদন্ত দাবি করেন তারা। বলেন, এ ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের সমন্বয়করা। বলেন, সরকার পতনের পরও আওয়ামী দোসররা বিভিন্নভাবে কু করার চেষ্টা করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন অভিযোগ করে সমন্বয়করা বলেন, সকল অপচেষ্টা বন্ধ করতে হবে। সামনে তারা 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে, কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। এ সময় নেতাকর্মীরা বলেছেন, আওয়ামী লীগ দেশে যে হত্যাকাণ্ড, গুম, খুন, লুটপাট চালিয়েছে তারপরে তাদের রাজনীতির কোনো অধিকার নেই, আর মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করেছে আওয়ামী লীগ। তাই তাদের রাজনীতি ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা। দেশের বিভিন্ন স্থানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। খুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। রাতে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও কার্যালয়ে এসে শেষ হয়, আর সেখানে নেতারা সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন।
রংপুরেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে মিছিলটি বের হয়ে দলীয় কার্যালয়ে যায়। এ সময় সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। রাজশাহীতেও স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় নগরীর কাজলা গেট থেকে কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি তালাই মোড়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শেখ হাসিনাকে নিয়ে সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করা হয়। রাতে পৌর চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপরে একতারা মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। নেতারা বলেন, হাজারো শিক্ষার্থী হত্যাকারী হাসিনাকে দেশে ফেরানো যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পদত্যাগের দাবিতে পঞ্চগড়েও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাতে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন। একই দাবিতে সাভারেও বিক্ষোভ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। রাতে ঢাকা আরিচা মহাসড়কে তারা মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি নিরিবিলি এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষুব্ধ নেতারা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবি জানান। এছাড়াও লালমনিরহাট, খাগড়াছড়ি, ফেনী সহ বিভিন্ন স্থানে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ গঠনই প্রধান লক্ষ্য। স্বাধীনতা হরণকারী মহল বিদেশে পালিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। পরে জামায়াতের আমির বলেছেন, সংখ্যালঘুদের উপরে যে হামলা হয়েছে তা ধর্মীয় নাকি রাজনৈতিক সেটি খতিয়ে দেখতে হবে। ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করা হচ্ছে। সোমবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে শুরুতেই বৈঠক হয় বিএনপির সাথে। দলটির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র আন্দোলনে পরাজিত হলেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর যেসব হামলা হচ্ছে তা ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেওয়া যাবে না। তিনি বলেন, কেউ নিষিদ্ধ করলেই জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়ে যায় না। এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে, কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। পরে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের দুটি অংশ আলাদাভাবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নেয়। পুরো রাষ্ট্রের অবকাঠামো ভাঙচুর করে নতুন করে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব। আজকে আমরা 14টি বিষয় আমরা প্রস্তাবনা দিয়েছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কোনো ব্যবসায়ীর উপরে আপনার হয়রানি না করা। এছাড়াও এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ ও বিজেপির নেতাদের সাথেও আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেরকম করে হোক দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে যেভাবে আমরা পরবর্তী ধাপে উত্তরণ করতে পারি গণতান্ত্রিক পথে এবং সংস্কারের পথে, সেই পথেই আমাদেরকে থাকবার চেষ্টা করা দরকার। সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমি বলেছি, রিকোয়েস্ট করেছি যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কি কি রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন।
এটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন। তো ওনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভলি আমাদের সাথে বসবেন, সব রাজনৈতিক দলের সাথে বসবেন, তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। নতুন দেশ নতুনভাবে গড়তে একে একে বাকি রাজনৈতিক দলের সাথেও আলোচনা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আপনাদেরকে যেমনটি সংবাদের শুরুতেও জানিয়েছিলাম, 9 দিন পরে বিভিন্ন রুটের মেইল, কমিউটার, লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের খোঁজ খবর জানবো। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, ট্রেন চলাচল যেহেতু ভোরবেলা 6:30 নাগাদই শুরু হয়েছে, বেশ কিছু ট্রেন অন্যান্য জায়গা থেকে যেগুলো যাত্রা করেছে স্টেশনে এসে ভিড়েছে। যাত্রী সমাগম কেমন দেখছেন জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে ঠিক প্ল্যাটফর্মের একটু বাইরে রয়েছি, টিকিট কাউন্টারে, যেখান থেকে কমিউটার এবং লোকাল ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় সেই লাইনটাতে রয়েছে। এবং এই যখন কিনা আমি কথা বলা শুরু করেছি ঠিক তখনই এই তিতাস ট্রেনের টিকিট দেওয়া শুরু হলো এবং টিকিট বিক্রি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু সেখানে বেশ একরকমের সবাই একরকমের যে হামলে পড়ার মতো যে ব্যাপার, সবাই অপেক্ষা করছিলেন। প্রায় ঘন্টাখানেক ধরে এই কাউন্টার বন্ধ ছিল। আমি যখন কিনা এসে এই লাইনে থাকা মানুষজনের সাথে কথা বলছিলাম, তারা বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং তাদেরকে বলা হচ্ছিল যে 8:30 নাগাদ টিকিট দেওয়া শুরু হবে এবং কাউন্টারটি এরই মধ্যে 8:30 বাজার 3 মিনিট আগেই খুলে দেওয়া হয়েছে এবং সবাই এই মুহূর্তে তাদের সেই কাঙ্ক্ষিত টিকিট কিন্তু তারা সংগ্রহ করছেন। একটি বিষয় যে বহুদিন ধরেই তারা অপেক্ষা করছিলেন এই রেল যোগাযোগের, যারা কিনা রেলে সবসময় যাতায়াত করতে অভ্যস্ত, তাদের বেলাতে তারা বেশ এক ধরনের অপেক্ষা নিয়েছিলেন যে ট্রেন চলাচল শুরু হবে এবং তারপরে কিন্তু তারা ট্রেনে ভ্রমণ করবেন। আজকে যেহেতু এই লোকাল এবং কমিউটার ট্রেনগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সকাল থেকেই যারা বিভিন্ন গন্তব্যে যেতে চান তারা কমলাপুর স্টেশনে এসে কিন্তু ভিড় করছেন। আরেকটি বিষয় যে মালবাহী ট্রেন তো গতকাল থেকেই শুরু হয়েছে, তবে আন্তনগর যে ট্রেনগুলো সেগুলো শুরু হওয়ার কথা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে। এর মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। যারা কিনা বিভিন্ন গন্তব্যে যেতে চান তারা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। দেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ট্রেন যোগাযোগ একরকমের ব্যাহতই ছিল, বন্ধ ছিল, কিন্তু সেই প্রেক্ষাপটে মানুষের যেই ভোগান্তি কিংবা মানুষ যে ট্রেনে চড়তে পারছিলেন না, সেই ব্যাপারটি কিন্তু স্টেশনে আসলেই ব্যাপকভাবেই খেয়াল করা গিয়েছে। কেননা মানুষের যে ট্রেনের ব্যাপারে, ট্রেন একটা সহজলভ্য এবং আরামদায়ক একটা যোগাযোগের বাহন হিসেবে যে বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়, সেই জায়গা থেকে কিন্তু মানুষের এই আগ্রহ দেখে খুব স্পষ্টভাবেই দেখা যায় যে লক্ষ্য করা যায় বা এটি বোঝা যায় যে ট্রেনের জন্য মানুষের যে অধীর অপেক্ষা, ট্রেন চালু হওয়ার ব্যাপারে যে আগ্রহ, সেটি কিন্তু স্টেশনে আসলেই পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ। 1.5 দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয়। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি আর লুটপাটের কারণে অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও তারা মন্তব্য করেন। এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই। প্রক্ষেপণের চেয়ে প্রতিটি প্রকল্পেই বেড়েছে ব্যয়ের পরিমাণ। মেট্রো রেল প্রকল্পে 22,000 কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33,500 কোটি টাকা। এর মধ্যে জাইকা থেকে নেওয়া ঋণের পরিমাণ 19,718 কোটি টাকা। একইভাবে 8,500 কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে 6,000 কোটি টাকার বেশি। এর বাইরে আরও কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জনকল্যাণ নিয়ে এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। অর্থের সদ্ব্যবহার না হয় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা। যখন স্বৈর শাসন আসে, তারা কিন্তু এই প্রকল্পর অবকাঠামো, ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয়। দুটো কারণে, একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের তো হিসাব থাকে না, জবাব দিতে থাকে না। আরেকটা হচ্ছে তারা দেখাতে পারে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকার পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে
বিদেশি ঋণ নেওয়া এবং সেই ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা, অথবা সেখানে যে খরচ যেটা 100 টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো, তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর তথ্য অনুযায়ী গেল 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 15,000 কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 17 লাখ কোটি টাকারও বেশি। পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে, তারা কিন্তু টাকা দেশে রাখেনি, তারা কোনো না কোনোভাবে টাকা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে, ওদের এই আত্মসাৎ করা টাকাগুলি হিসাব করেন না কয় বিলিয়ন হয়। তো এরকম তো আরো অসংখ্য রয়েছে। এই সুশাসন না থাকে, দুর্নীতি লাগামহীনভাবে চলতে থাকে, রাষ্ট্রীয় উৎসাহে রাষ্ট্রীয় আনুকূল্যে হয়, তখন এটার কোনো কুল কিনারা নাই, এটা লাগামহীন। বিশ্লেষকরা বলছেন দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ। কত জায়গায় আমার টাকা দরকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে হলো। কোটা সংস্কার ও এক দফার আন্দোলনে শেরপুরে নিহতদের পরিবারে আহাজারি থামছে না। নিহত 5 শিক্ষার্থীর মধ্যে প্রশাসনের গাড়ি চাপায় মারা যান 3 জন আর গুলিতে 2 জন। আন্দোলনকারীরা তাদের নামে বিভিন্ন সড়কের মোড়ের নামকরণ করলেও দরিদ্র পরিবারগুলো কোনো সরকারি সহযোগিতা পায়নি। অনার্স পড়ুয়া মাহবুবের আয় চলত 5 সদস্যের পরিবার। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি জড়িত ছিলেন স্বেচ্ছাসেবামূলক নানা কাজেও। মাহবুবের মৃত্যুতে পরিবারে অসীম শূন্যতা। শেরপুরে গেল 4 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের সময় প্রশাসনের দ্রুতগতির একটি গাড়ির চাপায় প্রাণ হারান 3 শিক্ষার্থী মাহবুব আলম, তুষার আহমেদ ও শার্দুল আশিস সৌরভ। কিছুতেই থামছে না তাদের স্বজনদের আহাজারি। আমার ভাই আন্দোলনে ছিল আর উপর দিয়ে প্রশাসনের গাড়ি চালাই দিছিল। পরে এই ভিডিওটা দেখছি, দেখার পরে আমি জানতে পারছি যে আমার ভাই এইভাবেই হয়েছে। পরে ওইখান থেকে আমরা আসে দেখি আমার ভাই আর নাই। আমার ছেলে আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে মানুষ করছি। আমার ছেলে লেখাপড়া করে বড় স্বপ্ন ছিল বড়, আমাকে বলছে তোমাকে ঘর দিয়ে দিব, আমাকে সব স্বপ্ন পূরণ করবো। একই দিন গুলিতে প্রাণ যায় এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া ও কলেজ শিক্ষার্থী মিম আক্তারের। পড়ালেখার পাশাপাশি একটি ওষুধের দোকানে কাজ করতেন সবুজ। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে দিশেহারা দরিদ্র পরিবারটি। তুই না আমার কলেজের টুকরা, জীবনের পরে তুই ছাড়া তো আমার আর কিছুই নয়। তোর বাপ যাওয়া সবাই, তুই যাইস না, তোর যে সংসার চালার না, কম কিচ্ছু হবে না, গুলি তো করবো না, আমি তো ফিরিয়ে আমো। শিক্ষার্থীদের এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না এলাকাবাসী। বিচার দাবির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বানও তাদের। ওর রোজগার দেয় এই সংসারটা হইতো। ছেলেটা ইট কিনছে যে বাড়িঘরটা একটু ঠিক করব। 2টা ছেলে মেয়ে আছে, যে ওদের একটা চাকরির ব্যবস্থা হোক। এই শহীদ সবুজ অল্প রোজগার দিয়ে তার সংসার এবং লেখাপড়া চালাইতো। এখন এর পরিবার চালানোর মতো, দেখাশোনার মতো আর রোজগারের কেউ নেই। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছি। গতকালকে সবুজ যে ছেলেটা মারা গেছে তার কবর জিয়ারত করেছি আমি, এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমরা গিয়ে তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। কোটা সংস্কার ও এক দফার আন্দোলনে শেরপুরের 9 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 4 জনের প্রাণ গেছে রাজধানীতে। জাহিদ হাসান, যমুনা নিউজ। হাসপাতালে অনিয়ম দুর্নীতি পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের সাথে তত্ত্বাবধায়ক রতন কুমারের বাজে ব্যবহারের সে ভিডিও এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আর এই বিষয়ে জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা অভিযোগ জানালে দ্রুতই সেই তত্ত্বাবধায়ককে বরখাস্ত করার আশ্বাস দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালের তত্ত্বাবধায়কের এই ভিডিও, যেখানে দেখা যায় হাসপাতাল পরিদর্শনে যাওয়া ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করছেন রতন কুমার রায়। 11 আগস্ট
সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি দূর করতে পরিদর্শনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেদিন সিরাজগঞ্জের এই হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিম্নমানের খাবারের পাশাপাশি আরও বেশ কিছু অনিয়ম খুঁজে পায় তারা। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ জানালে ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। ওদের বেতন বন্ধ করে দেবো আজকের থেকেই এবং ফোকাস করবো, উপযুক্ত কারণ না দেখালে তাকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করা হবে, উদ্বোধন করতে হবে। বিপত্তি বাধে তার পরদিন সোমবার হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবারও সেখানে যান শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন রোগী তাদের কাছে অভিযোগ নিয়ে গেলে সেই বিষয়ে কথা বলতে তত্ত্বাবধায়কের রুমে যান তারা। তখনই ছাত্রদের অভিযোগ শুনে ক্ষিপ্ত হন রতন কুমার। প্রথমে অশ্রাব্য গালাগালি, এক পর্যায়ে অশ্লীল আচরণ করে বসেন রতন। আমরা স্যারের সাথে কথা বললে তিনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমাদের গলা কেটে হত্যা করার হুমকিও দেয়। আমাদের সামনে প্যান্টের চেন খুলে আমাদেরকে তার দেখানোর চেষ্টা করে। তত্ত্বাবধায়কের বহিষ্কার চাই এবং আমাদের সকল ছাত্রছাত্রী যাদেরকে সম্মানহানি করছে সকল ছাত্রছাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। উনি হচ্ছে একটা ছেলে হয়ে দুটো মেয়ে ছিল, ওই মতো অবস্থায় উনি প্যান্টের চেন খুলে ওনাদেরকে ছেলে মেয়েদেরকে দেখাইছে। ওনার কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু উপরন্তু উনি আমাদের সহযোগিতা তো করেই নাই, বরঞ্চ আমাদের সাথে মিসবিহেভ করেছে। সে সরাসরি হত্যার হুমকি দিছে। হত্যার হুমকি দেওয়ার পরে সে হয়তো সময় পায় না, সেজন্য সে কাজটা করতে পারে নাই। এছাড়াও তার সে মানে ওখানে স্টুডেন্ট ছিল, মেয়ে ছিল, ওখানে সে শ্লীলতাহানির মতো কাজ করছে। এরপর তত্ত্বাবধায়কের অপসারণের দাবিতে আন্দোলন করে ছাত্রছাত্রীরা। জেলা প্রশাসকের কার্যালয়ে রতন কুমারের বিরুদ্ধে অভিযোগও দেয় তারা। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ককে বরখাস্ত করার আশ্বাস দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক উনি আমাদের জানাইছেন যে উনাকে বরখাস্ত করা হয়েছে। 2 দিন এখানে নিষেধ করেছে যে এখানে যেন না আসে এবং তারপরে স্থায়ীভাবে তার একটা ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা জেলা প্রশাসকের কাছে দাবি করছিলাম যে তার পদত্যাগ। উনি অলরেডি তাদের বরখাস্ত করছে সাময়িকভাবে। এদিকে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহারের পর থেকেই গা ঢাকা দেন রতন কুমার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পুলিশের অনুপস্থিতিতে গত কয়েকদিনে ডাকাত আতঙ্ক বেড়েছে। আনসার বাহিনী নিরাপত্তায় মাঠে থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই প্রতি রাতেই ছাত্র জনতা পাহারায় নামছে, লাঠি সোঁটা হাতে নিয়ে চষে বেড়াচ্ছে নিজ নিজ এলাকা। তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও। নিশুতি রাত, চারিদিকে ঘোর অন্ধকার। এর মাঝেই লাঠিসোঁটা নিয়ে সড়কে একদল তরুণ। কোনো অসৎ উদ্দেশ্য নয়, 5 আগস্টের পরপরই অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে জেলার থানাগুলো। পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে দেখা দেয় ডাকাত আতঙ্ক। তাই প্রতি রাতেই পাড়া মহল্লায় দল বেঁধে পাহারা দিচ্ছে ছাত্র জনতা। আমরা গ্রামের সবাই মিলে, আমরা যারা যুবকরা আছি, পাশাপাশি আমাদের মুরব্বীরা আছে, তারা মিলে ছাত্র সমাজ মিলে আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যে মন্দিরগুলো আছে এলাকার প্রতিটা এরিয়াতে আমরা যাচ্ছি। বিগত 5 রাত ধরে আমরা এই বীরপুর তথা পুরো নরসিংদীবাসী আমরা এই পাহারার আয়োজন করেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য এলাকাবাসীর প্রত্যেকটা মহল্লায় দুর্গের মতো করে আমরা এলাকাবাসীকে সাপোর্ট দিচ্ছি যেন ওরা শান্তিতে থাকতে পারে এবং দেশের জন্য কোনো অরাজকতার সৃষ্টি না হয়। তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখন বাইরে অবস্থান করতেছি। শুধু চুরি, ডাকাতি বা লুটতরাজ প্রতিরোধী নয়, সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা ঠেকাতেও সতর্ক তরুণরা। তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। দুষ্কৃতিকারীরা যেমন ডাকাতি করতে না পারে, এ কারণে আমরা রাত জেগে নরসিংদী শহরে যতটুকু পারছি সরকারি ভবন, বাসভবন, পরে সংখ্যালঘু এবং হিন্দুদের মহল্লাদা পাহারা দিচ্ছি। যারা আছে আমাদের স্টুডেন্টরা আছে, যাদের বাইক আছে, গাড়ি আছে, সবাই কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করতেছে। মনে করেন যখনই আমাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো এলাকায় ডাকাতির কোনো আমরা সম্ভাবনা পাচ্ছি যে হ্যাঁ ওই এলাকায় ডাকাতি হচ্ছে, তখন কি করছে আমাদের ছেলেপেলেরা সবাই মিলে একজোট হয়ে ওই এলাকায় যাচ্ছি। জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গত কয়েকদিনে চুরি ডাকাতির ঘটনায় 14 জনকে আটক করেছে তারা। আমরা 6 তারিখের দিকে প্রথম ডিপ্লয় হই এবং এই কয়েকদিনে আমরা এখন পর্যন্ত 14 জনকে চুরি এবং ডাকাতি, লুটতরাজ সন্দেহে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় পুরোদমে থানা পুলিশের কার্যক্রম শুরু হোক, এমনটাই আশা সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়া শহরের দেয়ালগুলো যেন এখন দ্রোহ, স্বাধীনতা আর সম্প্রীতির প্রতীক। দেয়াল লিখন, গ্রাফিতি আর ক্যালিগ্রাফিতে সেই বার্তাই তুলে ধরছে শিক্ষার্থীরা। আর সাথে স্মরণ করছেন
ছাত্র জনতার অভ্যুত্থানে নিঃশেষে প্রাণদান করা শহীদ শিক্ষার্থীদের। প্রবীণদের প্রত্যাশা, এই তরুণরাই হবে দিন বদলের রূপকার, দেশকে এগিয়ে নেবে অনেক দূর। নতুন সূর্য, নতুন সম্ভাবনা, তারুণ্যের নতুন বাংলাদেশ। ফারুকি পার্কে পরিত্যক্ত প্রাচীরে গ্রাফিতির মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন শিক্ষার্থীরা। ডিসি বাংলো থেকে শহরের অলিগলি, ব্রাহ্মণবাড়িয়া শহরের এক একটি দেয়াল যেন ডানামেলা রঙিন প্রজাপতি। বিজ্ঞাপন আর পোস্টারের দখলে থাকা এক একটি প্রাচীর রূপান্তর হয়েছে ক্যানভাসে। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা। শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা। সুন্দরভাবে শহরটাকে সাজানোর জন্য সব শহরেই স্টুডেন্টরা এই যে এরকম দেওয়ালগুলোকে রঙিনভাবে সাজাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই কাজটা একটা আইডিয়া থেকে করছিলাম। মুগ্ধ ভাইয়ের পানি লাগবে এটা আউট করা হইতেছে, আর একটা দেওয়াল বাকি আছে, এটা আবু সাইদ ভাইটা আউট করা হবে, আর কিছু দেওয়াল বিভিন্ন নকশা দেওয়া করা হয়েছে। যা সমস্যা আগে ছিল, অতীতে ছিল, এটার ভবিষ্যতে এরকম সমস্যাটার ক্রিয়েট হবে না। ভাইয়ার এই স্মৃতি রাখার জন্য আমরা পুরো শহরে এটা করছি। সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি দেয়ালচিত্রে উঠে এসেছে যমুনার প্রতি অকৃত্রিম ভালোবাসা। ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ মুগ্ধ, জাহিদুজ্জামানদেরও ভুলে যাননি শিক্ষার্থীরা। তাই রঙের প্রলেপে স্মরণ করা হয়েছে দিন বদলের নায়কদেরও। আমার ছেলের মতো যেন হয়, আমার সবার কাছে আসা আমার ছেলের মতো হয়, পারিশ্রমিক হয়, পরিশ্রম করলেই হইতে পারবে। সততা এবং একতা, পরিশ্রম সহিত কাজ করতে হবে। সবচেয়ে প্রধান হলো দেশপ্রেম। দেশপ্রেম না থাকলে কোনো কিছু হবে না। এই তরুণ প্রজন্মের প্রতি আস্থা ও প্রত্যাশাও রয়েছে অনেক। এক রঙিন সময়ের রূপকার হবেন তারা, এমনটাই প্রত্যাশা প্রবীণদের। শিক্ষার্থীদের রক্ত যেন বৃথা না যায়। এই যে মুগ্ধ, আবু সাইদ, তানবিন যারা রক্ত দিয়েছে, তাদের রক্ত তখনই সফল হবে শিক্ষার্থীরা যদি সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। চিত্রকর্মে 2024-এর পাশাপাশি রয়েছে ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের গল্প। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাঙামাটির পৌর এলাকায় বসবাস করেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত উলুছড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা উন্নয়নের ছোঁয়া লাগেনি সেখানে। এখনও যাতায়াত করতে হয় বাঁশের সাঁকো দিয়ে। সেতু আর সড়কের অভাবে জনদুর্ভোগ চরমে। কর্তৃপক্ষ আর জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন। কয়েক যুগ আগে রাঙামাটি সরকারি কলেজ এবং আনসার ক্যাম্পের জন্য জমি অধিগ্রহণ করায় সেখানকার বাসিন্দারা উলুছড়া, নোয়া আদম, কাটাছড়ি, আলুটিলা সহ কয়েকটি গ্রামে বসতি গড়ে তোলে। তাদেরকে এখনও যাতায়াত করতে হয় বাঁশের সাঁকো দিয়ে। রাঙামাটি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হলেও বাসিন্দারা নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। 2টি বৌদ্ধ বিহার, 2টি স্কুল এবং একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হলেও নেই গাড়ি চলাচলের মতো রাস্তা। রাঙামাটি পৌরসভায় বসবাস করার ফলে রাঙামাটি পৌরসভার সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা এই পৌরসভার সুবিধাগুলো পাচ্ছি না। রাস্তা নাই, হস্ত আমার মাল বিজি দিয়ে অসুবিধে হয়, তো অসুখ বিসুখ হলে এখন অসুবিধে লাগে, যেতে পারি নাই। হন ব্রিজ ফাইলাম না, রাস্তাঘাট বেড়ে হবে, রাস্তাঘাট ফাইলাম না, ব্রিজ খাইবার ব্রিজও ফাইলাম না। অসুখ বিসুখ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে এবং মিনি ট্রাক আসতে পারে, যাতায়াত যেন আমরা ঠিকমতো করতে পারি জন্য আমরা ভালো মতো একটা সরকার পক্ষ থেকে একটা বড় ব্রিজ চাচ্ছি। সেতু ও সড়কের অভাবে স্থানীয়দের ভোগান্তি চরমে। অবহেলিত এই অঞ্চলে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এই ব্রিজটা ভেঙে একটা নতুন করে ব্রিজ করা হোক, যে ব্রিজটা দিয়ে এখানে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, মিনি ট্রাক সহ বিভিন্ন পণ্য পরিবহনের জন্য সুব্যবস্থা করা হয়। সেটা একটা ব্রিজ এই এলাকার মানুষের প্রাণের দাবি। জনদুর্ভোগ নিরসনে সেতু এবং সড়ক নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। উন্নয়ন সংস্থা রাঙামাটি জেলায় অনেক জায়গায় কাজ করছেন, সে ব্রিজটা করে দিলে বাকি রাস্তাটুকু আমি করব। এবং কাটাছড়ি যাওয়া পর্যন্ত আরো প্রায় 3টা ব্রিজের, ছোট ব্রিজের প্রয়োজন হবে। সবচেয়ে ব্রিজটাই বড় হতে পারে। বর্ষা মৌসুমে খুব কষ্ট পায় ওখানকার রুগী আনতে, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা পারাপার হতে। এই জন্য ওখানে প্রাথমিকভাবে আমরা একটা ফুটব্রিজ দিয়ে শুরু করতেছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ।
কুরস্কে আক্রমণের উপযুক্ত জবাব পাবে ইউক্রেন, এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেয়া ভাষণে দাবি করেছেন ইউক্রেনকে ব্যবহার করে স্বার্থ হাসিল করছে পশ্চিমারা। প্রতিরক্ষা বিভাগের প্রধান কাজ হলো আমাদের অঞ্চল থেকে শত্রুপক্ষকে বের করে দেওয়া। এখন এটা স্পষ্ট যে কিয়েভ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব কেন প্রত্যাখ্যান করেছিল, নিরপেক্ষ মধ্যস্থতাকারীদেরও ফিরিয়ে দিয়েছিল। পশ্চিমাদের সহায়তায় নিজেদের স্বার্থ আদায় করেছেন তারা, আর পশ্চিমারা ইউক্রেনকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে লড়ছে। গাজায় হামাসের হাতে জিম্মি এক বন্দীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও দুজন। হামাসের সামরিক শাখা কাশিম ব্রিগেড এমন তথ্য জানিয়েছে এক বিবৃতিতে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের মুখপাত্র আবু বায়দা বলেছেন, দুটি আলাদা স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে। দাবি, জীবন রক্ষায় জিম্মিদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে পাহাড়ে থাকা গার্ড এবং বন্দীদের মৃত্যুর দায় নিতে হবে ইসরায়েলকে, এমন মন্তব্য করেন আবু বায়দা। হতাহতের ঘটনায় বিস্তারিত জানতে কমিটি গঠন হয়েছে বলেও জানিয়েছে। জিম্মি মৃত্যুর বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করেনি তেল আবিব। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানে আটক করা হয়েছিল হতাহতের শিকার জিম্মিদের। এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।